তার নামে গান তান ভরে দেয়, তার নামে সুর ভাসে ঠিক আমাদের পাশে। তার ছবি এক আকাশ হয়ে রৌদ্র লেগে হাসে। নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত নিবেদিতা দাস পরিচালিত রোদের আলোয় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। জানি টিভির ওপারে রয়েছেন আপনারা অধীর আগ্রহে এই রৌদ্রের আলোয় কাকে আমরা আজ আলোকিত করতে চলেছি। শুধুমাত্র কি আমরাই আলোকিত করতে চলেছি, নাকি তিনিও আমাদের আলোয় আলোকময় করে তুলবেন এই সোনা রোদের আলোয়? আসুন দেখিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন কোন বন্ধু। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম মৌসুমী চন্দ্র। মৌসুমী চন্দ্র, কোথা থেকে আসছেন? আমি আসছি সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে। অনেক দূর থেকে, সাগর পেরিয়ে নয়, তবে সাগর দিঘি থেকে, সুদূর মুর্শিদাবাদ থেকে বন্ধু মৌসুমী চন্দ্র আজ আমাদের মধ্যে এসেছেন। আপনার পথ চলা কি নিয়ে? আমার পথ চলা, প্রথম আমি কবিতা শুনতে ভীষণ ভালোবাসতাম। আর ছোট থেকে সেই রেডিও শোনা, রেডিওতে যেমন আমরা নাটক শুনতাম, গল্প শুনতাম, একদম গান শুনতাম, গল্প দাদুরা শুনতাম। মানে আমাদের ছেলেবেলা মানেই তো সেই রেডিও, তাই না? যেগুলো আজকাল ফেলে আসা দিন হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের কিন্তু অনেকটাই টানে, অনেকটাই। আর সেটা থেকেই বোধহয় এই বাচিক জগতে পা রাখা। ঠিক তাই কি? ঠিক। কবে থেকে শুরু হয় কবিতা শেখা? বা এটা বলতে গেলে আমি যখন একদম ছোট 3-4 পড়ি, তখনই গল্প দাদুরা শুনতাম। তারপর মনের মতো গান, মনে রাখা কথা, একদম তখন থেকে মনে হতো কথা বলাটাও তো একটা বিরাট আর্ট। ঠিক, একদম। আর নাটকগুলো যখন শুনতাম রেডিও, একদম মনে হতো রেডিওর মধ্যে ঢুকে যাই। আর তখন থেকেই বোধহয় মনের ইচ্ছে যে কবে আমিও একটুখানি এমন বলতে পারবো। আর ওই ছোট্ট যন্ত্রের ভেতর থেকে তারা কেমন করে কথা বলে, ঠিক তাদের ভেতরেই কি ঢুকে থাকে নাকি না বাইরে থেকে কোথাও বলে? আমার কিন্তু এমন ভাবনা ছিল যে বোধহয় ওই ছোট্ট বাক্সটার ভেতর থেকেই বোধহয় কেউ বলছে, মানে ঢুকে বসে আছে। অনেক পরে বড় হয়ে জেনেছি। তবে এই যে ভালো লাগাটা কার হাত ধরে প্রথম? এই ভালো লাগাটা প্রথম আমার বাবার হাত ধরে। কারণ প্রথম বাবা না বিভিন্ন রকম গল্প যখন শোনাতেন, প্রত্যেকের গলা কিন্তু এক একজন এক এক রকম যে গলা করছে, ছোট বাচ্চা মেয়েরা কিভাবে কথা বলে বা একজন বুড়ো মানুষ কিভাবে কথা বলে, এইগুলো কিন্তু বাবা আমাকে গল্পের মধ্যে দিয়ে একটা ছবি তৈরি করে দিতেন। আর সেখান থেকেই প্রথম আমার ভালো লাগা। একদমই তাই, তারাই তো আমাদের পথ প্রদর্শক, তাদের হাত ধরেই আমাদের কথা বলা শেখা, এই জগৎকে চিনতে শেখা। আর ঠিক সেইভাবেই আপনার বাবাও আপনাকে পথ দেখিয়েছেন। তার দেখানো পথেই আপনি কিভাবে হেঁটে চলেছেন তার একটুখানি নমুনা আমরা নিশ্চয়ই শুনতে পারি। কি শোনাবেন আজ আমাদের? আজ শোনাবো আমার নিজের লেখা একটি গল্প। তার মানে মৌসুমী চন্দ্র শুধুমাত্র বাচিক শিল্পী নন, একজন লেখিকাও বটে। দেখিনি তার মনে কোন শব্দগুলো ধরা দিয়েছে, কেমন ভাবে আমাদের কাছে এসে ধরা দেয় এই রোদের আলোয়। শুনে নি। আচ্ছা, গল্পের নাম সেই ভোর। সেদিন রমাকান্ত বাবু রোজের মতো বিকেলে বাগানে ফুল গাছে জল দেওয়ার পর ঘরে ঢুকেই দেখেন তার একমাত্র ছেলে অরুণ আর সারিকাকে। ঘরে ঢোকার সাথে সাথে সারিকা রমাকান্ত বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞেস করে, কাকু কাকু কেমন আছে কাকু? কাছে আমার হোস্টেল, ওখানেই আমি থাকি। রমাকান্ত বাবু খুব খুশি হন, বলেন মাঝে মাঝে এসো, কেমন গল্প করব। সারিকার মা অরুণ হওয়ার পর অসুস্থ নন্দিনীকে খুব সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। সেই থেকে সারিকার এ বাড়িতে যাতায়াত। সারিকাকে ভীষণ ভালোবাসতেন নন্দিনী। একটু একটু করে দুর্বলতা জন্মায় সারিকা অরুণের। আস্তে আস্তে একে অপরের ভীষণ ভালোবাসায় যেন একটা বন্ধন তৈরি হয়। তাই এসেছে অরুণ সারিকাকে নিয়ে। সে সারিকাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চায়, ঘর বাঁধতে চায়। দুটি খুশি মন মিলনের গাছ ছাড়া বাঁধতে চায়। কিন্তু এই কি হলো? রমাকান্ত বাবুর কি হলো? মাথা ধরে কেন বসে পড়লেন? তীব্রভাবে মাথা ঝাঁকিয়ে বললেন, না না না,
পারে না আমরা কোন ব্রাহ্মণ এক মুসলিম মেয়েকে তুমি বিবাহ করতে পারো না, এ অসম্ভব। সেদিনই অরুণ সারিকা রমাকান্ত বাবুর চরণ স্পর্শ করে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। নিজেরাই নিজের ছোট্ট সংসার গড়ে তোলে অন্যত্র। বাবার সাথে শুধুমাত্র ফোনেই কথা হয়, তাও বড় কম। রমাকান্ত বাবু বাড়িতে একজন কাজের লোক নিয়ে একাই থাকেন। সেদিন একাদশী, ভোরে গঙ্গার পাড় দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন রমাকান্ত বাবু। দূরে শুনতে পাচ্ছেন বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের গলা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আর একদিকে ভোরের আজান, গঙ্গাবক্ষে অজস্র দেবী মুখ ভেসে চলেছে। গতকাল দশমী গেছে, প্রতিমা ভাসান হয়েছে। সে দেবী মুখ তুলে নিল এক ছোট্ট মেয়ে, খিলখিল করে হেসে উঠল। রমাকান্ত বাবুর দেহের মধ্যে একে শিহরণ। সে দেবী মুখ যেন বলছে, যে ঈশ্বর সেই তো আল্লাহ, কিসের এত ভেদ? রমাকান্ত বাবু মনে মনে বলেন, ভুল আমি করছি। আজ বাড়ি গিয়ে অরুণকে ফোন করবেন, ওরা যাতে তার সঙ্গে থাকে। সে দেবী মুখ যেন তাকে বলছেন, ওরে ওরে মূর্খ, আগে মানুষ পরে ধর্ম। খুব সুন্দর। আর এটা আপনার নিজের লেখা বললেন। তাই আসল কথা, এই লেখাগুলো বোধহয় সবটা নিজেদের অনুভূতির প্রকাশ, তাই না? প্রকাশ, এবং কিছু কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। কারণ এই ঘটনা তো চিরাচরিত, আমরা সবাই জানি, কিন্তু মানি কজন, এটাই হচ্ছে কথা। কোথায় ধর্ম, কোথায় জাতপাত, সর্বোপরি আমরা সবাই মানুষ। মান আর হুঁশ যদি আমাদের থাকে, তবেই তো আমরা এসব জাতপাতের ঊর্ধ্বে উঠতে পারবো, তাই না? আর এই লেখালেখি ছাড়া অবসর সময়ে কি লেখালেখি করা হয়? লেখালেখি তো আছে, সঙ্গে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকতে ভীষণ ভালোবাসি। তার মানে আমাদের আজকের অতিথি কিন্তু নানা গুণে গুণান্বিত। আর সর্বোপরি আমরা মহিলারা সংসারে তো যথেষ্ট পারদর্শী, আমি নিজেই বলছি। তার কারণ হচ্ছে আমরা দেখুন রাধি এবং চুলও বাঁধি। তার প্রমাণ কিন্তু অন্যতম আমাদের আজকের অতিথি মৌসুমী চন্দ্র। আঁকা হয়, কবিতা লেখা হয়, কবিতা করা হয়, সংসারও করা হয়, কিন্তু এই সবকিছুর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগে? এই সবকিছুর মধ্যে সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে নাটক এবং ছবি আঁকা। আচ্ছা, এ নিয়ে একটা ছোট্ট একটু কথা বলি। হ্যাঁ, একদম। একদিন কলকাতার রাস্তায় যেতে যেতে আমি দেখেছিলাম একজন পাগল বসে আছে। তো সেই পাগলকে নিয়ে আমাদের একটা গান ছিল, পাগল, সুমন চট্টোপাধ্যায়। সবকিছু মিলিয়ে মিশিয়ে না একটা কবিতা, মানে বাড়িতে সেই মনে হলো দু চার লাইনে লিখে একদম। বন্ধুরা, আমাদের এরকম কিছু দেখলে আমরা মনের কথা মনেই রেখে দিই, কারণ লিখতে তো পারবো না আমরা। কেউ লিখে দিলে সে শব্দটা হয়তো কাউকে শোনাতে পারি, তাই না? কিন্তু আমাদের আজকের অতিথি লিখেও ফেলেছেন মনের কথা। তাহলে আমরা একটু শুনি আপনার সেই মনের কথা। এটা আমার নিজের খুব প্রিয় কবিতা। বাহ। কবিতার নাম অস্ফুটে। রাতের আড়মোড়া ভেঙে কল্লোলিনী কলকাতার ঘুম ভাঙে। রাস্তার ধারে ধারে ঝুপড়িগুলো নড়ে নড়ে ওঠে। নগরের মাটিতে ছেঁড়া কম্বল বিছানো মা তার উলঙ্গ শিশুটিকে বুকে চেপে উষ্ণতায় রেখে দেয়। স্তনবৃন্ত তখন শিশুর মুখে। পাশে শুয়ে অসুস্থ অভুক্ত মা, জরাজীর্ণ বস্ত্র পরিহিত তার স্বামী, বুকে সন্তান, ছেঁড়া কম্বল আর ছেঁড়া চাদর। শুরু হয় ব্যস্ত জীবন।
কল্যাণী কিছু কি বলতে চায়। কাঁধে একটা ব্যাগ আর আধময়লা সাদা পাজামা পাঞ্জাবি পরা, চোখে কালো ফ্রেমের চশমা পরা যে কবি গাছের তলায় বসে, সে নীরবে চোখের জল মুছে। হঠাৎ দাঁড়িয়ে যাওয়া বস্তা মাথা ছেলেটি হাত বাড়িয়ে দোকান থেকে জল খেতে চায়। কেন যে কেঁপে উঠে ওর ঠোঁট। ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝে এসি গাড়ির কাঁচের পাশে যে মেয়েটি দেহ সাজায়, ছেলের কাপড়ের আঁচলের টান ছাড়িয়ে গাড়িতে উঠে। ছেলের হাতের কালো চশমাটা নিমেষে কেন পড়ে নেয় চোখে। বহুদিন পর ভিড় রাস্তায় দেখা হয়ে যাওয়া ব্যর্থ প্রেমিক প্রেমিকা নির্জন খোঁজে। দুজনে দুজনের দিকে তাকিয়ে কি যেন বলে চলে। রাস্তায় মৃদু নিয়ন আলোটা সব দেখে। একরাশ উস্কো খুস্কো উকুনচুল পাগলটা চাদরের তলা থেকে বার করে চিরকুট। কেন কেঁদে ওঠে? কল্লোলিনীর অন্তঃক্ষরণ জলে চকমকে আবরণের গহীনে সাপ লুডো খেলে বিধাতার। এ ক্ষয়ের কাব্য লেখা থাকে নীরবে, কবির চিরকুটে অস্ফুটে। ভারী সুন্দর। আর এই তো হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। রাস্তাঘাটে আর চলতে চলতে আমরা যা দেখি তা কিছুটা মনে নিই, কিছুটা মনের বাইরে থেকে যায়। আর এইভাবে যে আপনি প্রকাশ করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরাও সকলে ভীষণভাবে আজকে আলোকিত হচ্ছি আপনার রচনায়, আপনার কণ্ঠে। আর অবশ্যই বন্ধুরা আপনারাও। কেমন লাগছে আজকে রোদের আলো? তাপটা কি খুব বেশি নাকি একটু নরম আলো মনে হচ্ছে? আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা রোদের নরম আলোতে নিজেদেরকে সেঁকে নিচ্ছি। আমি জানি আপনারা কেউ কোথাও যাচ্ছেন না, কারণ সকলের মন রয়েছে এই মুহূর্তে ফ্রেন্ডস টিভির পর্দায়। কারণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাচিক বন্ধু মৌসুমী চন্দ্র। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার ছেলে এবং আমার স্বামী রয়েছেন। আচ্ছা, সংসারে সমস্ত দায়িত্ব পালন করে এই লেখালেখি, নাটক করা, কবিতা করা সবকিছু সময় হয়? হ্যাঁ, সংসার করেও যে সময়টা পাই সেই সময়টা কিছু কিছু হাতের কাজ, আমি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি। আচ্ছা। ছবি আঁকা। হ্যাঁ, আর ছবি আমি আঁকার যেটা কথা। করি, এক একটা কবিতা যে লিখি, এক একটা ছবির উপরে একটা কবিতা লিখি। যেমন আমার হয়তো মনে হলো একটা খুব বৃষ্টি পড়ছে, আচ্ছা, একটা হাত রয়েছে, সেইগুলো নিয়ে কিছু লেখালেখি শুরু করি। ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু বন্ধুরা, আমরা কি চেষ্টা করতে পারি? দেখা যাক আজকে রোদের আলোর পর আমরাও এরকম ভাবে কোনো একটা বৃষ্টির বিকেলে কিংবা বৃষ্টির সকালে কিংবা প্রচন্ড রোদ্দুরে যখন গা আমরা সেকে ফেলছি, বলা যায় সেকা তো নয়, পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছি, তখনও কি কোনো ছবি ভাসে? বোধ হয় না। গ্রীষ্মের দুপুরে কোনো ছবি আসে? অবশ্যই দুপুর বেলা আসে, নির্জন দুপুরে। কিন্তু প্রচন্ড রোদে যখন আমরা মানে ঘর্মাক্ত, একদম ক্লান্ত, তখন কোনো ছবি? তখনও ছবি আসে। তখনও ছবি আসে, তখন যে ছবিটা আসে সেই শব্দের ছবি আসে। একদম তাই। তখন মন মনে হয় পালাই পালাই। আমাদের তো তখন মনে হয় শুধুমাত্র ঠান্ডা ঘরে গিয়ে একটু আরাম করে নি। কিন্তু আপনার কি মনে হয়? সেটা তো আপনি অবশ্যই প্রকাশ করেন আপনার লেখাতে এবং আঁকাতে। আর ভবিষ্যতে কি ভাবনা, এছাড়া আর কি কি করার ইচ্ছা আছে? যে ভাবনাটা আমার আছে, যে আমার অনেক বন্ধুরাই বলেছে, আমার অনেক প্রিয় মানুষজন বলেছে একটা বই প্রকাশ করার। বাহ। তো আমার ইচ্ছে আছে আমার নিজের লেখা এবং ছবির উপর একটা যদি বই প্রকাশ করতে পারি, সেটা ছোট ছোট গল্প, যেভাবে আমি লিখে যাচ্ছি, ছোট নাটক, ছোট গল্প আর ছোট কবিতা, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট কিছু খুব ভালো। আমাদের পক্ষ থেকেও, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকেও আপনার রইল আপনার জন্য আগাম শুভকামনা। আপনার বই বেরোক, আপনার আঁকা সকলের কাছে পৌঁছে যাক, আমরাও তার স্বাদ গ্রহণ করব। তবে এই মুহূর্তে বোধহয় আমরা আপনার আজকের এই রোদের আলোয় একটুখানি শেষ তাপটা নিয়ে নেব। কি শোনাবেন? হ্যাঁ, আজ শোনাবো আমার
খুব প্রিয় বন্ধু পিয়ালির লেখা। আচ্ছা। পিয়ালি চক্রবর্তী, ওর লেখা একটা অসাধারণ লেখা, আমি আজ পাঠ করে শোনাবো। গল্প। বাহ, খুব সুন্দর। এই তাহলে গল্পটা বন্ধুরা, যখন আমি মানে ওর কাছ থেকে প্রথম পাই, খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল সত্যি আমরা তো ভাবতেই পারি না আমাদের জীবনে কখন যে কি পরিণতি হয়। একদম তাই। সেই নিয়েই আজকের গল্প। গল্পের নাম বিজয়ী। তাহলে বন্ধুরা শোনাই। চলুন, রোদের আলোয় এই মুহূর্তে বিজয়ী। বিজয়িনী, পিয়ালি চক্রবর্তী লেখা। বেলা 4:30 বাজে। পাতের পাশে লঙ্কা পোড়া নুন, 2.5 কেজি কাতলা মাছটা কাটতে গিয়ে আজকে ডান হাতের বুড়ো আঙুলের ওপরটা অনেকটা কেটে গেছে। লঙ্কা পোড়া লেগে জ্বলে উঠল সেই ক্ষতস্থান। গোগ্রাসে ভাতের গ্রাস তুলে সেই লঙ্কা পোড়া দিয়েই খেয়ে নিল বুভুক্ষের মতো। 5টার সময় টাইম কলের জলে বাসন ধুয়ে নিতে হবে। ট্যাঙ্কের জল শেষ করলে আর রক্ষে নেই, ধুমধুমার কাণ্ড বাঁধাবে শাশুড়ি মা। 4 ছেলে, 2 আইবুড়ো মেয়ে, 5 জন নাতি নাতনি, 6টা বিড়াল নিয়ে শাশুড়ি মায়ের ভরা সংসার। প্রত্যেকের ভাগে 1 পিস করে মাছের টুকরো। সেজো ছেলে নাটক থিয়েটার করে, সংসারের সময় মতো টাকা দিতে পারে না, তাই সেজো বৌমার পাতে রোজের মতোই আজকেও মাছের টুকরোটা মিসিং। সেজো বৌমা আজকাল আর কোনো প্রতিবাদ করে না, করে কোনো লাভও নেই। প্রেম করে বিয়ে করে সবচেয়ে বড় পাপ করেছেন শাশুড়ি মায়ের চোখে। স্বামীও নিজের অভিনয় জগৎ নিয়েই ব্যস্ত। মুকুজ্জে বাড়ির বউরা বাইরে বেরিয়ে রোজগার করে না। বিয়ের পর তাই তার নাচ স্কুলের কাজটা ছাড়তে বাধ্য হয়েছিল সেজো বউ। প্রথম প্রথম খুব কষ্ট হতো, আজ আর সেসব কথা ভাবেও না। কি হবে ভেবে তার চেয়ে বরং একমাত্র ছেলেটাকে ভালো করে মানুষ করে তোলার আপ্রাণ চেষ্টা করে। বরের খেয়াল নেই তার দিকে, কিন্তু ছেলে যে তার মান্ত প্রাণ। সংসারের সব কাজ সামলে উঠতে পারে না সব সময়। বয়স বা কত হবে, সবে 26। মাঝে মাঝে শাশুড়ি মায়ের অগ্নিমূর্তি দেখতে হয় তাকে। আজকে কাতলা মাছ থেকে একটা ছোট পিস মেয়ের জন্য কেটে রেখেছিল। শেষ বেলায় মুড়িওয়ালি মুড়ি দিতে এলে শাশুড়ি মা তাকে 2টো ভাত খেয়ে যাবার জন্য পিড়াপিড়ি শুরু করেন। অনিচ্ছা সত্ত্বেও মুড়িওয়ালি পেট ভরা পেটে আবার ভাতের থালা নিয়ে বসতে বাধ্য হয়। বামুন মা খেয়ে যেতে বলেছেন এত করে, না খেয়ে গেলে উনি যদি গোসা করেন। অগত্যা মাছের ছোট টুকরোটা দিতেই হলো মায়ের স্নেহভাজন মুড়িওয়ালিকে। খুব ইচ্ছে হয়েছিল আজকে মাছটা একটু খাবার, ইচ্ছে পূর্ণ হলো না। খেতে খেতে এসব ভাবে সেজো বউ। খাওয়া শেষে ডাই করা বাসনের স্তূপ নিয়ে চলে যায় তাই করে। এটুকাটা ফেলার সময় দেখলো লেজার পিসের বেশ কিছুটা ছাল আর কাঁটাটা পড়ে আছে। আজকে লেজার পিস দেওয়া হয়েছিল ছোট বউকে। সে মনে হয় অত পরিষ্কার করে খেতে পারে না মাছের লেজা। সকলে তার খেতে ভালোবাসে না, কিন্তু পাকা মাছের লেজা খেতে তো ভীষণ ভালোবাসে সেজো বউ। এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো কেউ আশেপাশে আছে কিনা। না, কেউ নেই। সকলে টেনে ভাত গুন্ডেছে। এখন বাড়ির বাচ্চাগুলো স্কুল থেকে ফিরে এখন খেলতে গেছে মাঠে। ভেজে জল এসে গেল সেজো বউয়ের।
ছোট বউয়ের ফেলে দেওয়া মাছের ঝাল মুখে পুড়ে পুড়ে দিল। কি পরম তৃপ্তি! তৃপ্তির ঢেউ যেন গলা দিয়ে নামছে উদরে। এরপরে লেজার কাঁটা মুখে পুড়ে চুষে খেতে লাগলো প্রাণ ভরে। এ যেন স্বর্গীয় সুখ। যুবতী নারী, তার উপরে মাছ খেতে কত ভালোবাসে। মাছ জোটে না পাতে কোনো দিনই। পড়ে থাকা এই লেজার কাঁটা যেন সেজ বউয়ের কাছে এই মুহূর্তে অমৃত তুল্য। এমন সময় পেছনে কর্কশ গলার স্বর। শাশুড়ি মা চিৎকার করছেন, ওরে কে কোথায় আছিস? ওরে দেখে যা, আমাদের আমাদের সেজ বউ মাছ চুরি করে কলপারে বসে খাচ্ছে, দেখে যা, ওরে দেখে যা। শাশুড়ির আকস্মিক এমন চিৎকার আর মিথ্যে দোষারোপে চমকে উঠল সেজ বউ। লেজার মোটা একটা কাঁটা ঝপ করে চলে গেল গলায়। একদিকে শাশুড়ি আর জায়ের চিৎকার করে বাড়ি মাথায় করছে, অপরদিকে সেজ বউ মুখ হা করে গলা কাঁটা বের করে প্রাণপণ চেষ্টা করে চলেছে। এক একটা কাঁটাই খোঁচা খচ খচ করে লাগছে গলার ভেতরে। যন্ত্রণায় কুকিয়ে উঠছে সেজ বউ। শহরতলিতে বাড়ি হওয়ার দরুন প্রতিবেশীদের যথেষ্ট যাতায়াত ছিল একে অপরের বাড়ি। প্রতিবেশী কয়েকজন বর্ষিয়ান মহিলাও শাশুড়ির সাথে এসে গলা মেলালেন। ধীরে ধীরে কাঁটা যেন আরো গেঁথে যেতে লাগলো সেজ বউয়ের গলায়। শ্বাসকষ্ট শুরু হলো, তার সাথে বউ। শাশুড়ি মা বললেন, চুরি করে মাছ খেয়ে আবার নাটক করা হচ্ছে। যেমন আমার সেজ ছেলে তেমনই সেজ বউ, দুজনেই নাটকবাজ। নাটক বন্ধ করে বাসন কটা মেজে সন্ধে দাও গো ধনির দুলালি। ভৎসনা করতে করতে বাকি দিন বৌমাকে সাথে নিয়ে ঘরের ভেতরে চলে গেলেন শাশুড়ি মা। সেজ বৌমা উঠোনে পড়ে গলা চেপে ছটফট ছটফট করছে। অবস্থা খারাপ হচ্ছে সময়ের সাথে সাথে, দম যেন আটকে আসছে। বেগতিক দেখে প্রতিবেশীরা পালিয়েছে যে যার বাড়িতে। বেশ কিছুক্ষণ এমন ধস্তাধস্তি চলল। শ্বাসকষ্ট বাড়তে বাড়তে জ্ঞান হারানো সেজ বউ। সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ির বাচ্চারা খেলে ধুলে মাঠ থেকে বাড়ি ফিরে এসেছে। সেজ বউ পড়ে আছে উঠোনে। বাচ্চা ছেলেটা চিৎকার করে উঠলো, মা, 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 মা গো, মা, কি হয়েছে তোমার? ও মা, মা, ওঠো না মা, এখানে এখানে শুয়ে কেন আছো মা? ওঠা আমি, ও বড় জেঠি, ও মেজো জেঠি, মা উঠছে না কেন? কি হয়েছে? দেখো না গো, দেখো না। কাঁদতে কাঁদতে চিৎকার করছে বাচ্চা ছেলেটা, মা, ও মা, মা গো, মা, মা। সেজ বউয়ের ঠোঁট দুটো একটু নড়ে উঠল। ঘোলাটা চোখ নিয়ে তাকালো ছেলের দিকে। ছেলে ততক্ষণে মায়ের মাথাটা তুলে নিয়েছে কোলে। মা, ও মা, মা গো, মা, ওঠো না মা, কি হয়েছে তোমার? আমার যে খুব ভয় করছে মা। পেছন থেকে চিৎকার করে শাশুড়ি মা বলেন, পাপের শাস্তি পাচ্ছে রে তোর মা। আজকে মাছ চুরি করে খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেছে। চুপ করো ঠাকুর, আমার মা চুরি করতেই পারে না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে। মুখ বেঁকিয়ে গজ গজ করতে করতে শাশুড়ি মা চলে গেলেন ঘরের ভেতর। সেজ বৌমার ঘোলাটে চোখে বিজয়িনীর হাসি। ডান হাতটা তুলে ঠেকালো ছেলের মাথায়। ছপ করে হাতটা পড়ে গেল।
চোখের দৃষ্টি স্থির, অত কষ্টের মধ্যে যেন পরমানন্দে চোখের কোণে চিকচিক করছে শেষ অশ্রুবিন্দু। সত্যি অসাধারণ। আর এমন কিছু কিছু সময়, এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন মুহূর্তরাই কথা বলে, আমাদের আর কথা বলতে ইচ্ছে করে না, শব্দ আসে না, কিন্তু তবু কথা তো বলতেই হবে, কারণ আমরা সবাই জানি শো মাস্ট গো অন। তাই এই মুহূর্তে আমরা সকলে রয়েছি রোদের আলোয়, আর আমি জানি আজকের এই রোদটা মিঠে করা দিয়ে খুব সুন্দরভাবে আলোকিত করলো আপনাদের আমাদের আজকের অতিথি বন্ধু মৌসুমী চন্দ্র। আগামী দিনেও নিশ্চয়ই আমরা তাকে পাবো, তাকে শুনবো, ভালো লাগায় ভালোবাসায় বেঁধে রাখবো থাকবে। আর থাকবেন টিভির ওপারে আপনারা আমাদের সাথে থাকবেন তো, একদম ভুলবেন না। প্রতিদিন রোদের আলোয় আমরা চাই আপনাদের থাকতে হবে ফ্রেন্ডস টিভির সাথে। আজকের মতো ফ্রেন্ডস টিভি নিবেদিতা দাস পরিচালিত রোদের আলোয় এই পর্যন্ত।